গুড মর্নিং স্টুডেন্টস। এই সকালবেলায় তোমাদের একটি ওয়ারেন হেস্টিংসের সময়কালে কৃষক বিদ্রোহ সম্পর্কে কিছু তথ্য পরিবেশন করতে চলেছি। ভিডিওটি মূলত যারা মাধ্যমিক পড়ছো তোমাদের সিলেবাসে আছে, এবং গ্র্যাজুয়েশন যারা পড়ছো এবং যারা এমএতে পড়বে তাদেরও সিলেবাসে আছে। এছাড়া আমাদের আপামর বাঙালি হিসেবে এই কৃষক বিদ্রোহ সম্পর্কে আমাদের সবার জেনে রাখা উচিত। বিদ্রোহটির নাম রংপুর বিদ্রোহ। এই বিদ্রোহটি সংগঠিত হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। এই 1783 খ্রিস্টাব্দের যে সময়কাল আমি তোমাদের আগে অনেক ভিডিওতে বলেছি যে এই সময়কালটা আমাদের বাংলায় সবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে শাসন বলতে পারো যে গভর্নর জেনারেল, মানে বাংলার গভর্নর যে পোস্ট এই সময় ক্রিয়েট হয়েছিল, তৈরি হয়েছিল, সেই সময় ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে প্রশাসন চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ওই সময়ের এই বিদ্রোহ মূলত ঘটেছিল কোম্পানির ওই সময় ইজারাদার। আমরা জানি ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে ইজারাদারি ব্যবস্থার সূচনা করেছিলেন। এই ইজারাদার ছিলেন দেবী সিংহ এবং তার অত্যাচারের বিরুদ্ধে। এই বিদ্রোহের যে ঘটনা, তা যাকে নিয়ে ঘটনা, দেবী সিং। এই দেবী সিংহ সম্পর্কে দুই চার কথা বলে নিই তোমাদের সামনে। ইনি হচ্ছেন পশ্চিম ভারতে যে পানিপথ, সেই পানিপথের নিকটবর্তী একটা গ্রামের বৈশ্য সম্প্রদায়ের ইনি ভাগ্যান্বেষী ব্যক্তি ছিলেন। ব্যবসা উপলক্ষে আমাদের মুর্শিদাবাদে তিনি এসেছিলেন এবং একটা ঘটনা ঘটছিল ওই সময় যে 1780 খ্রিস্টাব্দে যিনি দিনাজপুরের রাজা ছিলেন তিনি মারা যান। বলে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস কি করেছিলেন, ওই যে দিনাজপুরের যিনি রাজা ছিলেন তার নাবালক যে পুত্র ছিল তার নাম হচ্ছে রাধানাথ সিংহ। এখন এই রাধানাথ সিংহের দেওয়ান হিসেবে এই দেবী সিংহকে নিযুক্ত করেন ওয়ারেন হেস্টিংস। দেওয়ান হিসেবে তিনি পরের বছর অর্থাৎ 1780 খ্রিস্টাব্দের পর অর্থাৎ 1781 খ্রিস্টাব্দে তিনি ওই এলাকার যে দিনাজপুরের যে পার্শ্ববর্তী এলাকা দিনাজপুর, রংপুর, এদ্রাকপুর এই প্রভৃতি এলাকাগুলিতে তিনি ইজারা নেন। অর্থাৎ এই মানে ইজারা নেওয়ার পরেই যেটা ঘটনা ঘটলো, আমরা জানি ইজারা তখন তো দেওয়া হচ্ছিল, ইজারাদারি সিস্টেম তোমরা পড়েছো। তো এই ঘটনার পরেই যখনই তিনি ইজারা নিলেন, এবারে ইজারাদারদের আন্ডারেও তো অনেক জমিদার ছিল এবং অনেক প্রজাত ছিল। তখন কি করেন, তিনি ওই এলাকাতে অবিশ্বাস্যভাবে কর বৃদ্ধি করে দেন এবং নানানভাবে এতটাই কর বৃদ্ধি করেন যে যারা সাধারণ জমিদার ছিলেন তারা কর শোধ করতে পারছেন, এবং ইনি পলিসি করে ওই জমিদারদের কাছ থেকে খুব কম দামে ওই জমিকে তিনি সম্পূর্ণরূপে কিনে নিচ্ছিলেন। তো এমনটা তথ্য আছে যে এই সময়ে দিনাজপুরের বেশ কিছু মহিলা জমিদারও ছিলেন এবং তারাও কিন্তু এই দেবী সিংহের অত্যাচারের হাত থেকে ছাড়া পাননি। কৃষকদের অবস্থা তো বলার কিছুই ছিল না। জমিদারদের অবস্থা যখন ওখানে এত খারাপ, তা কৃষকদের অবস্থা তো শোচনীয় ছিল। তো তারাও অত্যাচারের হাত থেকে তো নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় তাদের ছিল না। এখন দেখা গিয়েছিল ওই সময়তে যে রাজস্ব যে যারা দিতে পারছেন না তাদের যেভাবে অনাদায়ে তারা কারাগারে তিনি বন্দি করে দিচ্ছিলেন দেবী সিংহ, এবং তাদেরকে বেতের ঘা মারছিলেন, যেটাকে বেত্রাঘাত বলা হয়ে থাকে। আগেকার দিনের যে জমিদারদের সময়ে এই সিস্টেম, দেবী সিংহের সময়কালে বেত্রাঘাত মারা হচ্ছে কৃষকদের জেলে বন্দি করে। অর্থাৎ এক প্রকারে বলা যায় জমিদার থেকে কৃষক সম্প্রদায় সবাই এই দেবী সিংহের অত্যাচারে জর্জরিত ছিল। এই অবস্থাতে যেটা আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখি যে এক সময় অত্যাচারের মাত্রা বাড়তে বাড়তে পিছনে পিঠ ঠেকে যায়, দেওয়ালে পিঠ ঠেকে যায়, সেই অবস্থা থেকে প্রত্যুত্তর শুরু হয়, অর্থাৎ প্রতিবাদ। যেটা ঘটনাটা এক্ষেত্রেও ঘটলো 1783 সালের 18ই জানুয়ারি রংপুরের কৃষকরা
একজন বিশিষ্ট ব্যক্তিকে তারা সামনে নিয়ে আসছেন, সামনে থেকে নেতৃত্বের কথা মেনে নিচ্ছেন। তিনি হচ্ছেন জনৈক নুরুল উদ্দিন। এই এনার নেতৃত্বে দেবী সিংয়ের বিরুদ্ধে রংপুরের কৃষকরা বিদ্রোহ ঘোষণা করছেন। এবং এই নুরুল উদ্দিন তিনি কি করছেন, হিন্দু মুসলিম কৃষক যারা ওখানে ধর্মীয় ভেদাভেদ না, সবাই ঐক্যবদ্ধভাবে সবাই একসঙ্গে মিলে দেবী সিংয়ের এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এমনটা বলা হয়ে থাকে যে তাদের এই ঐক্যবদ্ধের মাত্রা এতটাই হয়েছিল, পুরো রংপুর এলাকায় দেবী সিংহের কোনো রাজস্ব কর্মচারী ছিল না, সবাইকে ওই রংপুরের ওই এলাকা থেকে বিতাড়িত করেছিলেন। এবং এমনটাও বলা হয়ে থাকে তাদের হাতে ওই দেবী সিংহের রাজস্ব দপ্তরের অনেক কর্মী নিহত হয়েছিলেন। বিদ্রোহ শুধুমাত্র রংপুরেই থেমে থাকেনি, আস্তে আস্তে দিনাজপুর, আস্তে আস্তে কুচবিহারের বিভিন্ন এলাকায় এই কৃষক বিদ্রোহ ভয়ঙ্কর রূপ ধারণ করে। কি পরিণতি হলো আমরা দেখেছি। এটা তো বুঝতেই পারছো ওয়ারেন হেস্টিংসের সময়কালে, ওই সময়ের এই বিদ্রোহ আমাদের ভারতবাসীর কাছে সেই সময়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই সময় শুরু হচ্ছে শাসন। এই বিদ্রোহ দমন করার জন্য যেহেতু দেবী সিংহ ইজারাদার ছিলেন, এই ইজারাদারদের সাপোর্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সেনাবাহিনী পাঠাচ্ছেন, অর্থাৎ উপদ্রুত যে অঞ্চল সেখানে সেনাবাহিনী নামাচ্ছেন। এবং বলা হয়ে থাকে যে প্রায় 1000 কৃষক, তাদের অস্ত্র কি ছিল, তীর, ধনুক, বর্ষা নিয়ে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং শেষ পর্যন্ত আমরা জানি যে পরিণতি সেটা হচ্ছে এই কৃষকদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং এই বিদ্রোহকে মার্চ মাসের 1783 খ্রিস্টাব্দে দমন করা হয়। এবং এমনটা বলা হয় যে এই বিদ্রোহীদের দমন করার জন্য বিদ্রোহীদের ঘর বাড়ি, ক্ষেত খামার প্রভৃতি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং অনেকের ফাঁসিও হয়। এখন আসি গুরুত্ব কোথায়। 1783 সালের একটি কৃষক বিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই রংপুর কৃষক বিদ্রোহের যে সুদূর প্রসারী প্রভাব তা ভারতবর্ষের ইতিহাসকে অনেক গৌরবান্বিত করেছিল। কিরকম? এক, এই রংপুর কৃষক বিদ্রোহ ছিল, মনে রাখবে, একটা স্থানীয় বিদ্রোহ। তাদের লক্ষ্য কি ছিল? ইজারাদারদের শোষণ নিপীড়ন থেকে কৃষকদের মুক্তিদান করা। এখন একটা জিনিস আমি তোমাদের এইমাত্র বললাম যে কৃষকরা কিন্তু আত্মসমর্পণ করেনি। এই কৃষকরা নিজেদের মৃত্যু পর্যন্ত লড়াই করেছিলেন, যার জন্য এই কৃষকদের যে আত্মবলিদান পরবর্তীকালের ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ বিরোধী সংগ্রামের যে ঐতিহ্য সেটা সৃষ্টি করে এবং পরবর্তীকালের ইতিহাসকে এটি প্রভাবিত করেছে। 2, এই বিদ্রোহের পর কোম্পানি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারে যে ইজারাদারি ব্যবস্থার সুফল ও কুফল কি। অর্থাৎ ইজারাদারি ব্যবস্থার ফলে ওই ইজারাদার নিজের ইচ্ছা মতো জমিদার এবং কৃষকদের উপরে কর বাড়িয়েছেন। বিশেষ করে ওই তার আন্ডারে ইজারাদারের আন্ডারে থাকা যে এলাকা, সেখানে যাচ্ছে তাই যা খুশি তাই যখন খুশি মনে হয়েছে কর বাড়িয়েছেন। এর যে প্রভাব সুদূর কৃষকদের ওপর পড়েছে এবং সেই স্থানীয় অর্থনীতির ওপরে পড়ছিল, এর যে কুফল, এই নিয়ে অলরেডি ওই সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব দপ্তরে আলাপ আলোচনা চলছিল যে ইজারাদারি ব্যবস্থাটা অতটা সফল নয় এবং ইজারাদারি ব্যবস্থার যে ভাবনা চিন্তাটা অতটা সুদূর প্রসারী নয়, যার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত পরবর্তীকাল আমরা দেখব লর্ড কর্নওয়ালিসের সময়কালে চিরস্থায়ী বন্দোবস্তের যে সূচনা কথা বলা হচ্ছে, আলাপ আলোচনা চলছে সেই সময়, এবং সেই সময় ভাবনা চিন্তা চলছিল। আর রংপুরের বিদ্রোহ এই ভাবনা চিন্তাকে আরো ত্বরান্বিত করলো যে ইজারাদারি ব্যবস্থা পার্মানেন্ট সমস্যা স্থায়ী সমস্যা সমাধান নয় আমাদের বাংলাতে। সেই জন্য তারা অন্য কিছু ভাবনা চিন্তা শুরু করছেন এবং পরবর্তীকালে আমরা দেখব লর্ড কর্নওয়ালিস এই
ইজারাদারি ব্যবস্থার অবসান ঘটিয়ে আমরা দেখব যে 1790 সালে তিনি প্রথমে ট্রায়াল হিসেবে তো 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন এবং পরবর্তীকালে এই 10 সালা বন্দোবস্তটাই চিরস্থায়ী বন্দোবস্তে রূপ ধারণ করেছিল। এই ভিডিওটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে 1783 সালের ওই সময়ের আমাদের বাংলার কৃষকরা যেভাবে ইজারাদার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যে লড়াই আমাদেরকে পরবর্তীকালে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে সাহস জুগিয়েছিল এবং অনুপ্রেরণা জুগিয়েছিল। তাই বাংলার এই কৃষক বিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তো আশা করি তোমাদের এক্সামেতে ছোট কোয়েশ্চেন আসে, শর্ট কোয়েশ্চেনও আসে, যারা মাধ্যমিক দেবে এবং যারা গ্র্যাজুয়েশনে পড়ছো, ইউনিভার্সিটিতে তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষাতেও আসে। তো আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।